আজকে আমরা ইংরেজির একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আজ আলোচনা করব টেন্সের ব্যাপারে। টেন্স টেন্সকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, পাস্ট এন্ড দেন ফিউচার। এখানে আমরা পুরোপুরিভাবে আলোচনা করব না, শুধুমাত্র আমাদের যে বেসিক যে ধারণাটা সেখান থেকে আমরা এখানে বেসিক ধারণা তৈরি করব। ঠিক আছে, প্রত্যেকটা টেন্সকে আমাদের এই যে প্রেজেন্ট, পাস্ট আর যে ফিউচার আছে একে আমরাকে চার ভাগে আমরা ভাগ করব। কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট and then perfect continuous। প্রত্যেকটা ভাগের এরকম চারটা করে ভাগ রয়েছে। এটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল এটাও ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস এন্ড ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা আমাদের এরকম প্রত্যেক জনের ভাগ হবে। প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোকে আমরা বিশেষভাবে সিম্পল ভাবে আলোচনা করব, যেগুলো আমাদের মেন দরকার, যেখানে আমাদের কাজে লাগবে। মেন যেমন তোমার ভয়েস চেঞ্জ, লেসেন চেঞ্জ, এইসব জায়গায় আমাদের এগুলো কাজে লাগাবো। কিরকম ভাবে সেটা আমরা ঠিকভাবে আলোচনা করব। প্রথম যে ভাগটা আমরা আজ আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট। মেন যেটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে এর গঠন। এটা তিন ধরনের গঠন হয়। ঠিক আছে, প্রথমে যেটা আমাদের ইউজ করা হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদের এখানে কি হয়, যেখানে সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমার কি হবে, ভার্বের সাথে আমি কি করব, এস অথবা ইএস যোগ করব, তারপর আমার আসবে অবজেক্ট। আরেক যে কোটা গঠন রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস অবজেক্ট। আরেকটি রয়েছে যেটা সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস অবজেক্ট। এগুলো যদি আমি एग्जांपल দেখি তাহলে ফার্স্ট एग्जांपल আমি যেটা ধরছি, রাম প্লেজ ফুটবল। এক্ষেত্রে রাম থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে ভার্ব, এখানে ভার্ব এটা হলো আমার সাবজেক্ট, এটা ভার্ব এন্ড ভার্বের সাথে আমার কি যোগ হয়েছে, এস হয়েছে। কেন যোগ হয়েছে? কারণ রামটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্টে বললাম যে আমার যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমার কি হবে, ভার্বের সাথে কি যোগ হবে, এস যোগ হবে। তারপর দেন এটা হচ্ছে আমার অবজেক্ট। এটা হলো আমাদের ফার্স্ট গঠন যেটা গেল। আরেকটা যেমন the rose is so beautiful। এখানে the roseটা হলো আমার সাবজেক্ট, এখানে isটা হচ্ছে আমার বি ভার্ব, আর so beautiful এটাকে ধরা হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে ধরা হয়েছে। আরেকটা एग्जांपल যদি আমি ধরা হয়, I have a new car। এক্ষেত্রে আমার আইটা হলো সাবজেক্ট, হ্যাভটা হলো হ্যাভিং ভার্ব এন্ড দেন এ নিউ কারটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। তিনটা গঠন আমার এখানে চলে এসেছে। এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অবজেক্ট। আরেকটা গঠন যেটা আছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট। আরেকটা আছে সাবজেক্ট প্লাস হ্যাভিং ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি কি করে বুঝবো যে এটা সিম্পলি আমার প্রেজেন্ট ইনডিফিনাইট বা এটাকে বলা হয় আমাদের সিম্পল প্রেজেন্ট? এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্টও বলা হয় একে।
তাহলে আমি কি করে বুঝবো যে একটা সেন্টেন্স আমার কোন টেন্সে রয়েছে? সিম্পল ব্যাপার, আমি দেখবো যে ভার্বটার সাথে আমার এস অথবা ইএস যোগ আছে কিনা। তাহলে ফার্স্ট চেনার উপায় আমার কি হচ্ছে? ভার্বটার সাথে দেখবো যে আমার এস আর ইএস যোগ আছে কিনা। এখানে দেখো যে এখানে ভার্বটার সাথে আমার কি যোগ আছে? এস যোগ আছে। তার মানে আমি বুঝে নেবো যে টেন্সটা আমার কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট। আর একটা দিচ্ছি আমি, যেমন উদাহরণ আলাদা এক্সাম্পল দিচ্ছি। নরেন মাহাতো, নরেন ক্যাচেস ফিশ। এক্ষেত্রে দেখো এখানেও আমার রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে ভার্বের সাথে কি যোগ হয়েছে? ইএস যোগ হয়েছে। তার মানে এটা আমার এই টেন্সটা হচ্ছে আমার কোন টেন্সে রয়েছে? আমার প্রেজেন্ট ইনডিফিনাইট। সিম্পল। তাহলে আমি কি কি পেলাম? যে আমি কি করে চিনবো যে একটা সেন্টেন্স কোন টেন্সে রয়েছে বা কি করে বুঝবো? তাহলে যেমন একটা গঠন পেলাম, আমার সাবজেক্ট প্লাস ভার্বটার সাথে আমার কি যোগ থাকবে? এস অথবা ইএস, অথবা আমার ভার্বটা কোন ফর্মে থাকবে? ফার্স্ট ফর্ম। ভার্বের তিনটি ফর্ম রয়েছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। ভার্বটা যদি আমার ফার্স্ট ফর্মে থাকে অথবা ভার্বটার সাথে যদি আমার এস অথবা যদি ইএস যোগ থাকে, তাহলে কি বুঝবো যে আমার কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইট। অর সাবজেক্ট প্লাস যদি বি ভার্ব অর অবজেক্ট যদি থাকে, তাহলে জেনে নেব এটাও আমার কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট। আরেকটা কি বললাম যে সাবজেক্ট প্লাস হ্যাভিং ভার্ব, হ্যাভ অথবা যদি হ্যাজ থাকে, তাহলে কি বলবো আমার কোন টেন্সে রয়েছে? আর যদি অবজেক্ট, এই তিনটি গঠনই যেমন থাকে, তাহলে বুঝে নেব কোন টেন্সে আছে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট রয়েছে। নরমাল ব্যাপার। তাহলে আমরা কি বুঝলাম? যে আমার ভার্বটার সাথে এস অথবা ইএস যোগ থাকবে, ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ভার্বটা আমার অবশ্যই কোন ফর্মে থাকবে? ফার্স্ট ফর্ম থাকবে। থার্ড পয়েন্ট হচ্ছে যে এরকম যদি আলাদা কোনো সেন্টেন্স দিয়ে দেওয়া হয় যে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এই ক্ষেত্রে দেখো আমার এখানে বি ভার্ব রয়েছে, এখানে আমার মেন ভার্ব নেই, এখানে কি রয়েছে? আমার বি ভার্ব রয়েছে। তাহলে সেটাও বুঝে নেব যে এই টেন্সটা যেহেতু আমার বি ভার্ব, সাবজেক্ট আর এইটা হচ্ছে আমার পুরোটা অবজেক্ট, তাহলে এই গঠনটাই চলে এলো আমার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে এটা হলো আমার কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট। হ্যাভিং ভার্বে যেমন বললাম যে সি হ্যাজ বিউটিফুল ফেস, তার কিন্তু খুব সুন্দর মুখটা রয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো সি এখানে আমার সাবজেক্ট হিসাবে কাজ করছে, এখানে হ্যাজটা হচ্ছে আমার হ্যাভিং ভার্ব হিসাবে কাজ করছে, বিউটিফুল ফেসটা হচ্ছে আমার কি হিসাবে কাজ করছে? এখানে আমার অবজেক্ট হিসাবে কাজ করছে। এই ক্ষেত্রে আমার এই গঠনটা কাজে আসছে, সাবজেক্ট প্লাস হ্যাভিং ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে এই তিনটি গঠন যখনই দেখবো তখনই আমি ডাইরেক্ট চোখ বন্ধ করে বুঝে নেব যে এটা আমার কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইট। সাধারণত আমরা বাংলায় যেগুলো বলি যে চিরন্তন যেগুলো সত্য হয়, সেটাও আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, কোনদিন তো পশ্চিম দিকে ওঠেনি, অবশ্যই পূর্ব দিকে ওঠে। তাহলে দ্য সান, এই ক্ষেত্রে দ্য সান সাবজেক্ট, রাইজেস, এখানে আমরা নরমালি বলতে পারি যে হ্যাঁ আমার এখানে ইয়েস যোগ আছে, সেক্ষেত্রে অবশ্যই। কিন্তু এটা দেখো এক ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা চিরন্তন সত্য, সূর্য অবশ্যই পূর্ব দিকেই ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এটা হচ্ছে আমার চিরন্তন সত্য। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। এই ধরনের চিরন্তন সত্য যেগুলো সর্বদা সত্য, কোনোদিন সেটা কোনোদিন মিথ্যা হবে না, যে সেই চিরন্তন সত্যগুলো সবসময় কোন টেন্সে যায়? আমার প্রেজেন্ট ইনডিফিনাইট। ঠিক আছে? প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের অভ্যাস বর্তমানের ক্ষেত্রে, ঠিক আছে? যে আমি যেমন আমি রোজ 5টায়, বাংলায় লিখছি, 5টায় ঘুম থেকে উঠি।
এক্ষেত্রে দেখো এটা আমার রোজের মানে প্রতিদিনের অভ্যাস। আমি রোজ সকাল 5টায় ঘুম থেকে উঠি, এটা হচ্ছে আমার প্রতিদিনের অভ্যাস। আই ওয়েক আপ at 5 am। এক্ষেত্রে আমি শর্টকাটে ব্যবহার করে দিচ্ছি, আই ওয়েক আপ at 5 am। এটা আমার চিরন্তন সত্য। তাহলে এটা হলো প্রতিদিনের আমার অভ্যাস। তাহলে কি বললাম যে আমার যেগুলো চিরন্তন সত্য হবে আর কি প্রতিদিনের অভ্যাস, সেগুলো কোন টেন্সে যাবে? আমার সর্বদা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটে যাবে। ঠিক আছে, এই পোরশনটা আজকে আমার শেষ হলো। এরপর আমরা সেকেন্ড পোরশনে যাচ্ছি, যেখানে আমার রয়েছে এরপর আমরা সেকেন্ড পোরশনে যাচ্ছি, যেখানে রয়েছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমি কিভাবে বুঝবো? যেগুলো আমাদের কাজটা চলছে, এখনো আমাদের শেষ হয়নি। তাহলে যে কাজটা শুরু হয়েছে, যে কাজটি শুরু হয়েছে এখনো শেষ হয়নি। তাহলে যে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, যে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি। যেমন সে ঘুমোচ্ছে, সে ঘুমোচ্ছে, তিনি বাজার যাচ্ছেন। আমি খাবার খাচ্ছি। এখানে দেখো সে ঘুমোচ্ছে, মানে সে এখনো ঘুমোচ্ছে, তার এখনো ঘুম ভাঙেনি। তিনি বাজার যাচ্ছেন, তার মানে কি তিনি এখনো বাজার পৌঁছাননি। আমি খাবার খাচ্ছি, মানে এখন আমারও খাবার খাওয়া কমপ্লিট হয়নি। তাহলে এই কাজগুলো কি হয়েছে? শুরু হয়েছে কিন্তু এখনো সেগুলো শেষ হয়নি। তাহলে কি বললাম? যে কাজটি শুরু হয়েছে কিন্তু এখনো সেটা শেষ হয়নি, সেই টেন্সগুলো কোথায় যাবে আমার? সেই সেন্টেন্সগুলো আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথমে কিন্তু এটা জানতে হবে যে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। একটা যখন আমাকে ইংরেজি শিখতে হবে বা আমাকে পুরোটা ইংরেজি জানতে হবে, প্রথমে আমাকে জানতে হবে বাংলাটা ভালো করে আগে জানতে হবে। এখানে সহজভাবে আমরা শিখবো কিভাবে আমরা বাংলার থেকে যদি আমাদের ট্রান্সলেশনও যদি দেয়, তাহলে আমি কি করে এগুলো ট্রান্সলেশন করব বা কি করে বাংলার থেকে বুঝবো যে এই এই যে বাক্যগুলো রয়েছে এগুলো কোন মানে আমার কোন ক্রিয়ার কালে রয়েছে। এক্ষেত্রে দেখো প্রত্যেক শেষের জায়গায় দেখো ছে আছে, এখানে ছি আছে। তাহলে আমি কি কি পেলাম? ছে, ছি, ছেন। একটু শুনতে খারাপ লাগছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে ছে, ছি, ছেন। ছে, ছি, ছেন কোন ক্রিয়া শেষে আমাদের বাংলার যে ক্রিয়াপদ বলা হয়, আমরা ইংরেজি যেটা ভার্ব বলি, ক্রিয়াপদের শেষে যদি ছে অথবা ছি অথবা যদি ছেন থাকে, শুনতে একটু খারাপ লাগছে কিন্তু জানতে হবে যে যেমন খাচ্ছে, যাচ্ছে, আসছে, যাচ্ছি, ঘুমোচ্ছি। এখানে দেখো ছি, ছি, এখানে ছে, এখানে ছে, এখানেও ছে। তাহলে কি বললাম? যে কোনো ক্রিয়াপদের শেষে যদি ছে, ছি অথবা ছেন থাকে, তাহলে কি বুঝবো? ওই যে বাংলায় যে বাক্যটা রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে? আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বাংলায় বুঝে নিলাম যেটা আমার কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবারে আমরা ইংরেজিতে কি করে বুঝবো যে এটা কোন টেন্সে রয়েছে? তাহলে আমি এরপর চলে যাচ্ছি ওখানে। তাহলে প্রথমে যেটা আমি জানবো সেটা হচ্ছে আমাদের গঠন। প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমাদের গঠন কি? গঠন হচ্ছে আমাদের প্রথমে যেটা থাকবে আমার সাবজেক্ট, যে আমাদের মেন সাবজেক্ট প্লাস আমার থাকবে এম, ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে থাকবে আইএনজি প্লাস থাকবে আমার অবজেক্ট। তাহলে প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে এম, ইজ, আর, তারপরে রয়েছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে আর তারপর হবে অবজেক্ট। নরমালি একটা আমি গঠন লিখছি, এটা সিম্পল সেন্টেন্স লিখছি, আই এম ইটিং রাইস। তাহলে এই ক্ষেত্রে
ইংরেজিতে খুবই সোজা, যে আমার কি কি থাকবে, am is are আর ভার্বের সাথে যদি ing যোগ থাকে তাহলে বুঝে নেব আমার কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এক্ষেত্রে আইটা হচ্ছে আমার সাবজেক্ট, এখানে এমটা হচ্ছে আমার বিভার্ব, এখানে ভার্বের সাথে রয়েছে ing যোগ হয়েছে, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। নরমাল ব্যাপার, তাহলে কি বললাম, যদি আমার এম ইজ আর আর ভার্বের সাথে যদি আমার আইএনজি যোগ থাকে তাহলে বুঝে নেব যে আমার এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর বাংলায় কি বললাম, যে ক্রিয়াপদের শেষে যদি আমার ছে, ছি অথবা যদি ছেন যদি যুক্ত থাকে তাহলে ওই বাংলায় যে বাক্যটা সেটা কোন টেন্সে যাবে, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি সেই হিসাবে এটাকে আমি ট্রান্সলেশন করব, এই গঠনটা দিয়ে আমি ট্রান্সলেশন করব। প্রথমে সাবজেক্ট লিখব, তারপর সাবজেক্টের অনুসারে আমি am is are বসাবো, তারপর ভার্বের সাথে ing বসাবো, তারপরে বসাবো আমি অবজেক্ট। এটা হয়ে গেল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এরপর আমি যাচ্ছি আমাদের পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, এক্ষেত্রে বাংলায় যদি আমাদের বলা হয় যে কোনো একটা কাজ সদ্য শেষ হয়েছে, কোনো একটি কাজ সদ্য শেষ হয়েছে, যেরকম সে বাড়ি এসেছে, সে বাড়ি এসেছে, তাহলে আমি কাজটি শেষ করেছি। তাহলে এখানে দেখছি যে আমাদের যে বাংলার যে ক্রিয়াপদগুলো রয়েছে, এসেছে, করেছি, এখানে কি দেখছি আমরা, যে ক্রিয়াপদের শেষে কি যোগ আছে, এছে অথবা এছি অথবা এছেন। এই তিনটি যদি আমার থাকে তাহলে আমি বুঝে নেব যে বাংলায় যে বাক্যটা আমার দেয়া আছে তাহলে সেটা আমার কোন টেন্সে আছে, আমার প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। এরপর আমি ইংরেজিতে গঠনটা লিখব, মুছে দিচ্ছি এটা। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস, তাহলে আমার এই প্রেজেন্ট পারফেক্টে যেটা আমাদের গঠন যেটা হলো সেটা হলো আমাদের প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে সাবজেক্টের অনুসারে হ্যাভ অথবা হ্যাজ, তারপর আমার থাকবে ভার্বের থার্ড ফর্ম, এখানে থাকবে অবজেক্ট। ভার্বের তিনটা ফর্ম থাকে বলেছিলাম, যেমন আমরা নরমালি কথা বলি, যেমন গো, যেটা জানি আমরা গো, ওয়েন্ট, গন, এটা হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম, এটা আমাদের সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে আমাদের থার্ড ফর্ম। তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের এই যে থার্ড ফর্মটা এখানে আমরা সেটা ব্যবহার করব। যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। এখানে আইটা হচ্ছে আমার সাবজেক্ট, এখানে সাবজেক্টের অনুসারে আমার কি বসছে, হ্যাভ বসেছে, এরপর বসছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বসছে আমার এখানে অবজেক্ট। তাহলে এটা হয়ে গেল আমার সাবজেক্ট, এখানে অনুসারে বসছে হ্যাভ অথবা হ্যাজ বসবে, আর এখানে বসছে আমার ভার্বের থার্ড ফর্ম, আর এটা হয়ে গেল আমার অবজেক্ট। তাহলে আমি কি করে বুঝবো যে একটা ইংরেজির একটা বাক্য সেটা আমার কোন মানে প্রেজেন্ট পারফেক্টে কি করে বুঝবো, না আমি দেখবো যে আমার হ্যাভ অথবা হ্যাজ থাকবে, আর কি থাকবে, ভার্বের থার্ড ফর্ম, কি থাকবে, হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে কি থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে। তার মানে এই নয় যে হ্যাভ আছে আর এখানে সাবজেক্ট রয়েছে আর এখানে আমার অবজেক্ট রয়েছে, এটা কিন্তু আমার কোন টেন্সে চলে গেল, সিম্পল প্রেজেন্টে চলে গেল। এখানে আমার অবশ্যই কোনটা থাকতে হবে, ভার্বের থার্ড ফর্মটা থাকতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা আমার প্রেজেন্ট। এরপর আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাংলায় আমরা কি করে বুঝবো যে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে। যেমন আমি একটা বাক্য লিখছি, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। দেখো এখানে আমাদের সময় দিয়ে দেওয়া আছে,
আর ভার্বের সাথে কি যোগ আছে, ছি যোগ আছে। তাহলে এখানে আমাদের সময় দেওয়া আছে, নির্দিষ্ট সময় এখানে দিয়ে দেওয়া হয়েছে 2 ঘন্টা বা কিছু সময়। তাহলে কি করে বুঝবো যে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছে এবং এখনো পর্যন্ত সেটা শেষ হয়নি? তাহলে সেই বাংলার যে বাক্যটা সেটা আমার কোথায় চলে যাবে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। ঠিক আছে, এটাই আমাদের ইংরেজির গঠন কিরকম হবে, প্রথমে থাকবে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে থাকবে আমাদের আইএনজি প্লাস থাকবে ফর অথবা সিন্স, তারপর থাকবে আমাদের অবজেক্ট। তাহলে কি বললাম, প্রথমে থাকবে আমাদের সাবজেক্ট, তারপরে সাবজেক্টের অনুসারে বসবে আমাদের হ্যাভ অথবা হ্যাজ, তারপর বসবে আমাদের বিন, তারপর বসবে ভার্বের সাথে আইএনজি, তারপর বসবে ফর অথবা সিন্স, অথবা এরপর বসবে অবজেক্ট। এরপর তোমাদের মনে প্রশ্ন আসছে যে ফর আর যে সিন্স এটা আমরা কোথায় ব্যবহার করব? এখানে যখন নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, যখন কোন একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, যেমন 2 ঘন্টা এখানে দিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় দেওয়া আছে, তখন আমাদের বসবে ফর 2 আওয়ার্স। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর। সিন্স কখন আমরা ব্যবহার করব? সিন্স তখনই আমরা ব্যবহার করব যখন আমাদের সময়টা অনেকটা হয়ে যাবে, যেমন সিন্স এ লং টাইম, সিন্স এ লং টাইম, বা সিন্স মেনি ইয়ার্স, অনেক বছর ধরে। তাহলে আমরা ফর কখন ব্যবহার করব? যখন আমাদের নির্দিষ্ট কোনো সময় দেওয়া থাকবে। আর সিন্স যখন অনেকটা সময় হয়ে যাবে, সিন্স এ লং টাইম, মেনি ইয়ার্স, সিন্স মেনি ইয়ার্স। ঠিক আছে, তাহলে বাংলায় আমরা কিভাবে বললাম যে যদি আমাদের কোনো একটা কাজ কোনো সময় ধরে চলছে, এখনো শেষ হয়নি, তাহলে সেই বাক্যটা আমার কোন টেন্সে চলে যায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইংরেজিতে কি বললাম? সবথেকে চেনার সহজ উপায় আমাদের কি থাকবে? হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপর তার সাথে কি থাকবে? বিন থাকবে, তার সাথে ভার্বের সাথে আইএনজি থাকবে। অনেকগুলো রয়ে গেছে আমাদের এখানে। তাহলে কি বললাম, এখানে বুঝছি। তাহলে কি কি বললাম? যে হ্যাভ থাকবে অথবা হ্যাজ, তার সাথে কি থাকবে? বিন থাকবে, তার সাথে থাকবে ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে আমার সব থেকে সহজ চেনার উপায়। ঠিক আছে, এরপর পুরোটা এবার আমি রিপিট করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা ভাগ আমি নিচ্ছি। প্রথমে যেটা আমি করিয়েছিলাম তোমাদের সিম্পল প্রেজেন্ট, তারপর আমাদের করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর কি করেছি? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আজকে এই 4টা ভাগই আলোচনা করছি। তাহলে প্রথমে কি বলেছিলাম যে সিম্পল প্রেজেন্ট কি করে বুঝবো? কি বলেছিলাম? নরমালি সিম্পল কি থাকবে? প্রেজেন্ট সিম্পল বলেছি, তাও কেন সিম্পল? সেরকম ভার্বের আমাদের শুধুমাত্র কোন ফর্মটা থাকবে? ফার্স্ট ফর্ম থাকবে। ভার্বের আমার থাকবে ফার্স্ট ফর্ম। ভার্ব যেটা থাকবে সেটা কোন ফর্মে থাকবে? ফার্স্ট ফর্ম। অথবা আরেকটা কি বললাম যে ভার্বের সাথে কি যোগ থাকবে? এস অথবা ইএস যোগ থাকবে। নরমাল। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বললাম? যে এম, ইজ, আর ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। প্রেজেন্ট পারফেক্টে কি বললাম? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বললাম? হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি থাকবে? বিন থাকবে, তার সাথে কি থাকবে? ভার্বের সাথে আমার থাকবে আইএনজি। তাহলে এই পোরশনটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। এখান থেকে তুমি বুঝতে পারবে যে আমার এটা কোন টেন্সে রয়েছে। সিম্পল প্রেজেন্টে কি বললাম? অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে অথবা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? এম, ইজ, আর অথবা ভার্বের সাথে আমার কি থাকবে? আইএনজি। প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে? হ্যাভ অথবা হ্যাজ
প্লাস ভার্বের এখানে থার্ড ফর্ম থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বললাম, হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে বিং থাকবে আর ভার্বের সাথে আইএনজি। এটা হলো আমাদের ইংরেজিতে আমরা বুঝবো কি করে। ইংরেজির যে আমাদের সেন্টেন্সগুলো দেওয়া থাকে এইগুলা থেকে আমরা বুঝতে পারবো যেটা আমার সিম্পল কোন টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্টে রয়েছে না প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে না প্রেজেন্ট পারফেক্ট রয়েছে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে সহজে, খুবই সহজ, যখনই দেখবো যে আমার am অথবা is অথবা are দেওয়া আছে তার সাথে যদি ভার্বের সাথে ing যোগ দেওয়া আছে তাহলে বুঝে নেব কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। যখন দেখবো যে আমার have অথবা has আছে তার সাথে ভার্বের থার্ড ফর্ম রয়েছে সেটা বুঝে নেব আমার কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। যখন দেখবো have অথবা has তার সাথে been আছে তার সাথে আবার ভার্বের সাথে ing যোগ আছে তখনই বুঝে নেব কোন টেন্সে আছে, আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে। বাংলায় আমরা কি করে বুঝবো? বাংলা যদি আমাদের কোনো একটা বাক্য দেওয়া থাকে সেটা যদি আমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলে, যে টেন্সের সাহায্য নিয়ে তুমি ওটাকে ট্রান্সলেশন করো, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো যেটা আমাকে কোন টেন্সে নিয়ে যেতে হবে? আমি সিম্পল প্রেজেন্টে নিয়ে যাব, না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব, না আমি প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাব, না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব, কোন টেন্সটা আমি নিয়ে যাব? তাহলে তোমাদেরকে আমি আগেই বললাম, তাও আবার রিভিশন করিয়ে দিচ্ছি। এটা আমি বুঝছি, ইংরেজিটা বুঝছি, এরপর এটা আমরা বাংলায় করছি। ঠিক আছে, বাংলায় যদি আমাদের ট্রান্সলেশন যদি করতে হয় তাহলে সিম্পল প্রেজেন্টে কি বললাম, ছ, ল আর ব, এই তিনটি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকবে না, ক্রিয়াপদের সাথে যোগ থাকবে না। তাহলে আমি কি বুঝবো যে ওই যে আমার বাংলায় যে বাক্যটা দেওয়া আছে সেটা আমার কোন টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্টে রয়েছে। যেমন আমরা যদি একটা বলতে পারি যে খেলা, আমি খেলি, এই ক্ষেত্রে দেখো ভার্বটার সাথে ল যোগ আছে, তোমরা বলবে যে হ্যাঁ স্যার আপনি বলেছেন যে এখানে ছ ল ব যোগ থাকবে না, তাহলে এখানে যে রয়েছে মনে রাখো যে খেলা শব্দটাই হচ্ছে আমাদের মেন শব্দ। ঠিক আছে, এর সাথে যদি আমার খেলছি তখন কিন্তু এটা আমার সিম্পল প্রেজেন্টে হবে না। তাহলে কি বললাম যে কোন ক্রিয়াপদের সাথে যদি আমার ছ, ল আর ব যদি যোগ যদি না থাকে তাহলে আমি বুঝে নেব কোন টেন্সে আছে, আমার সিম্পল প্রেজেন্টে রয়েছে। আর কি বললাম, যেগুলো আমাদের চিরন্তন সত্য সেগুলোও সিম্পল প্রেজেন্টে হয়। বর্তমানের কোনো যদি অভ্যাস তবুও এটা সিম্পল প্রেজেন্টে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বললাম, ক্রিয়াপদের শেষে কি যোগ থাকবে, ছে, ছি, ছেন, এটা কিন্তু ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের শেষে যোগ থাকবে, ক্রিয়াপদের শেষে যোগ থাকবে। যদি ছে, ছি, ছেন, বাংলায় যদি কোনো ক্রিয়াপদের শেষে যদি ছে, ছি, ছেন থাকে তাহলে আমার ওটা কোন টেন্সে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটাকে কাজে লাগিয়ে আমি ওই যে বাংলায় যে বাক্যটা সেটা আমি কি করব, ট্রান্সলেশন করব। তারপর প্রেজেন্ট পারফেক্ট, এখানে কি থাকবে, এছি, এছে, এছেন, এই তিনটা যদি আমার ক্রিয়াপদের শেষে যদি যোগ থাকে, ক্রিয়াপদের শেষে যোগ থাকলে, ক্রিয়াপদের শেষে যদি এছি, এছে, এছেন থাকে তাহলে আমি বুঝে নেব যে বাংলায় যে বাক্যটা দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে, আমার প্রেজেন্ট পারফেক্টে। তাহলে আমি ওটাকে প্রেজেন্ট পারফেক্টের গঠন অনুসারে কি করব, ট্রান্সলেশন করব। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কিছু না, এখানে বললামই যে আমার কোন একটা কাজ কিছু সময় ধরে চলবে, বাংলায় তাহলে বুঝে নেব কি কিছু একটা সময় দেওয়া থাকবে, কিছু সময় দেওয়া থাকবে, যে কাজটি এখনো চলছে, যে কাজটি কিছু সময় দেওয়া থাকবে, যে কাজটি কিছু সময় ধরে চলছে, কিছু সময় ধরে চলছে, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বললাম যে কিছু সময় দেওয়া থাকবে, যে কাজটা কি বলছি কিছু সময় ধরে চলছে এখনো কিন্তু সেটা শেষ হয়নি। সে আমি 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছি, আমি 2 ঘন্টা ধরে কোনো কাজ করছি, আমি 2 ঘন্টা ধরে স্নান করছি, সে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, এই যে বাংলায় যে বাক্যগুলো এগুলো হচ্ছে আমাদের কোন টেন্সে পড়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে গঠন সেটাকে আমরা কাজে লাগিয়ে ওটা আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। তাহলে আজকে এই পর্যন্তই।
কালকে আমি পরে যে পাস্টের যে ভাগগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আপাতত এটা তোমরা রিভিশন দাও। ওকে।